সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে বাংলাদেশের উত্তর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার অন্যতম সহসভাপতি জনাব হুমায়ুন খানের, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সদস্য জনাব আব্দুল আজিজ মন্ডল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব সালাউদ্দিন বকুল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদলের সভাপতি জনাব শাহজাহান সিরাজ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব তাজুল ইসলাম খোকন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরীপুর পৌর শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান পলাশ, উপস্থিত যুবদলের জেলা উত্তর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এ ধরনের একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে এমন একটি আয়োজন করার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আমরা যদি আলোচনা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, তাহলে ওনার যে সামরিক বাহিনীতে যে সমস্ত অবদান রয়েছে সেগুলো যদি আমরা আজকে আলোচনা করি, সেগুলো আলোচনা করলেও আজকে রাত ফুরিয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেক বক্তব্য শুনেছেন। আমরা জানি সে একজন সৈনিক থেকে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, উনি জনমানুষের নেতা হয়েছিলেন, যা সাধারণত চোখে পড়ে না। তিনি দেশকে নিয়ে ভাবতেন বলেই এই দেশের মাটির মানুষের শুভাকাঙ্ক্ষী ছিল বলেই যখন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র এবং ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন এদের যখন একটি বিভীষিকাময় অবস্থায় পরিণত হল, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই রক্ষাত একজন মেজর, উনি সামরিক বাহিনী থেকে যখন নিরস্ত্র মানুষের প্রয়োজন ছিল সশস্ত্র একটি সংগ্রামের, তখন তিনি সেই সংগ্রামের দিশা দিয়েছিলেন, সংগ্রামকে তিনি সশস্ত্র সংগ্রামে পরিণত করেছিলেন। এবং উনি তৎকালীন সময়ে তারই সেক্টরের অধিনায়ক, ইস্ট বেঙ্গলের অধিনায়ক চান্দুয়াকে বন্দী করে এবং পরবর্তীতে হত্যা করে উনি রিভোল্ট শব্দের মাধ্যমে সেই 25শে মার্চের রাত্রেবেলায় উনি ঘোষণা দিলেন যে আমরা বিদ্রোহ করেছি। সেই থেকে স্বাধীনতার শুভ সূচনা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। পরবর্তীতে কানুনঘাটে বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ, পরবর্তীতে আবারও 27শে মার্চে সেই ঘোষণা দিলেন। এবং আপনারা জানেন যে বীরত্ব রেখে উনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি স্বাধীনতা যুদ্ধের প্রত্যেকটি সেক্টরে একটি নতুন করে সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে একটি সশস্ত্র বাহিনীতে রূপ দিয়েছিলেন। প্রথমে 1, 2 এবং 3 নম্বর ইস্ট বেঙ্গলের মাধ্যমে রেজিমেন্টের মাধ্যমে ভাগ করে তার পরবর্তীতে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সেই সেক্টরগুলো সমন্বয়ে পরবর্তীতে জুলাই মাসে আপনারা জানেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে উনি দায়িত্ব পালন করেছিলেন। উনি জেড ফোর্সের দায়িত্ব পালনকালীন সময়ে উনি স্বাধীনতা যুদ্ধের যে রৌমারিতে একটি পাকিস্তান হানাদার বাহিনীর যে অবস্থান ছিল সেটিকে সরিয়ে দিয়ে উনি দখল করে নিয়ে উনি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম বাংলাদেশের বেসামরিক প্রতিষ্ঠান প্রশাসন তৈরি করেছিলেন। সেই থেকে যুদ্ধের যে
কখনো ক্ষমতা লোভী ছিলেন না। ক্ষমতা লোভী থাকলে তৎকালীন সময়ে উনি রাষ্ট্র ক্ষমতায় বসতে পারতেন। উনি আবারও বেড়াকে চলে গেলেন। উনি সৈনিকের মতো বীরত্বের যেহেতু স্বাধীনতা যুদ্ধে বীরত্ব রেখেছেন, উনি প্রমোশন নিয়ে আবারও ধীরে ধীরে একদিকে যেমন 1975 সালে উনি সামরিক প্রধান হয়েছিলেন, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে পরিবর্তিত প্রেক্ষাপট, সেই পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষ যখন আশা করেছিল একটি দেশকে সুন্দর নেতৃত্ব দেবেন, সেই নেতৃত্বে স্বৈরাচারী ভূমিকার কারণে, ভোট চুরির কারণে এবং পরবর্তীতে বিভিন্ন দুর্নীতির কারণে যেভাবে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল আপনারা সকল কিছুই জানেন। সেই সমস্ত বিষয়ের ফলশ্রুতিতে দেখা দিল দুর্ভিক্ষ, এবং সেই দুর্ভিক্ষ থেকে পরবর্তীতে আবারও যখন স্বৈরাচারী কায়দার সকল দলকে বিলুপ্ত করে দিয়ে একদলীয় ভাষা কামনা করার বাক্সার প্রতিষ্ঠা করা হলো, সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত করে 4টি মাত্র সংবাদপত্র এবং 1টি দলের রাজনীতি প্রতিষ্ঠা করা হলো। সেই ফলশ্রুতিতে শেখ মুজিবুর রহমান হত্যা হলেন, শেখ মুজিবুরকে হত্যা করা হলো, এবং পরবর্তীতে তখন যখন আবারও দেশের সেই বিভীষিকাময় অবস্থা, তখন 1975 সালের 7ই নভেম্বর, এর আগে 3রা নভেম্বর উনি বন্দী হয়েছিলেন খালেদ মোশাররফের এবং কর্নেল সামাদ জামিলের সেই বিদ্রোহের মাধ্যমে। না না সাদা সাদা আছে না সব নষ্ট হয়ে না লাইট লাগতো না কোনো লাইট মাঝখানে নেই কাকা, মাঝখানে গেলে সুন্দর হয় ফ্রেমটা। আপনার মাঝখানে মাইক লাগতো না, মাঝখানে লাগতো ছবি নেই। না না কাকা মাঝখানে আমার সেই ছবি লাগবে। তেসরা নভেম্বর যখন জিয়াউর রহমানকে বন্দী করা হলো, পরবর্তীতে 7ই নভেম্বর দেশপ্রেমিক সৈনিক এবং সাধারণ
রাজনীতির হাত থেকে জিয়াউর রহমানকে মুক্ত করলেন, তখন থেকে মূলত ক্ষমতার বার বাঁধতে এই জনগণ এবং সেনাবাহিনী মিলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পৌঁছে দিলেন। যখন উনি রাষ্ট্র ক্ষমতার বার বাঁধতে আসলেন, তখন উনি দেশকে নিয়ে ভাবলেন, বিগত বিষয়গুলো নিয়ে চিন্তা করে দেখলেন, দেশ যেভাবে দ্বিধাবিভক্ত হয়েছে, সেখানে একটি জায়গায় পৌঁছাতে হলে বাংলাদেশকে একটি আদর্শে বসতে হবে, সেটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনার আমার সকলের পরিচয় থাকবে বাংলাদেশি হিসাবে, যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো জাতিভেদ থাকবে না। আমরা সকলেই যাতে নিজেদের পরিচয় আমরা সেই বাংলাদেশ হিসাবে পরিচয় দিতে পারি, সেই ধারাকে উনি প্রবর্তন করলেন। উনি বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন, সংবাদপত্রে স্বাধীনতা দিলেন। পরবর্তীতে যখন রাষ্ট্র ক্ষমতা এলেন, ওই দেশকে একটি তলাবিহীন জুড়ির যে অপরাধ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেছিল, সেখান থেকে দেশকে মুক্ত করে উনি রাষ্ট্র পরিচালনার মাধ্যমে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে এদেশকে এদেশ তখন পরিলক্ষিত হয়েছিল। মাত্র 3.5 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে উনি দেশকে একটি ভালো একটি সুসংহত অবস্থানে পৌঁছে দিলেন এবং একটি স্বাধীন সার্বভৌম নীতি হিসাবে বাংলাদেশ একটি ভৌগোলিক সীমানা যেমন পেল, তেমনি একটি স্বাধীন পররাষ্ট্রনীতিও উনি তৈরি করলেন। ওনার সেই পররাষ্ট্রনীতিতে সারা বিশ্বে যখন দেখা গেল উনি বিশ্ব রাজনীতিতে অনুপ্রবেশ করলেন, সারা বিশ্বে তখন যখন আরব যুদ্ধ চলছিল, তখন সেখানে উনি দূত হিসাবে ভূমিকা রেখেছেন এবং দক্ষিণ এশিয়ায় সেই সার্কের মাধ্যমে উনি আন্তর্জাতিক যে পররাষ্ট্রনীতি, দেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির আলোকেই উনি সার্ক প্রতিষ্ঠিত করলেন এবং দেশের প্রত্যেকটি দেশের প্রভুত্ব নয় বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি চালু করলেন। উনি সমস্ত সেক্টরগুলোতে পরিবর্তন আনলেন, দুর্নীতি মুক্ত করার চেষ্টা করলেন প্রতিটি জায়গা থেকে। সংগ্রামীর সাথে বন্ধুরা, সকল কিছুই আমরা জানি, আমরা শুধু বলতে ভুলে গিয়েছি। আমরা সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা, উনার যে অবদান সেগুলো যে রেখে গেছেন, সেগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। উনার 19 দফা কর্মসূচির আলোকেই এবং পরবর্তীতে বিএনপির 27 দফা কর্মসূচির এবং তার পরবর্তীতে সকল দলকে মিলেমিশে 31 দফা কর্মসূচি, যে কর্মসূচি তারেক রহমান দিয়েছেন আজ থেকে 2 বছর আগে, সেগুলোর মাধ্যমেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই যে রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া উদ্দেশ্য, সকল কিছু আমরা বাস্তবায়নের মাধ্যমেই উনার 19 দফা কর্মসূচি বাস্তবায়ন হবে। উনি দেশে এমন একটি পরিবেশ করেছিলেন, সকল কিছু যেহেতু আপনাদের তারপরেও বলছি যে উনি কৃষিখাতে ব্যাপক পরিবর্তন করেছিলেন, উনি এক ধরনের বিপ্লব করিয়েছিলেন। উনি মানুষকে শিখিয়েছিলেন মৎস্য চাষের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়, শাকসবজি চাষের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। উনি ধানের সেই আমাদের খাবারের পরিবর্তে অর্থনৈতিকভাবে লাভ করার জন্য ধানকে দ্বিগুণ ফসল ফলানো যায় কিভাবে, তার পরিবর্তে 3 গুণ কিভাবে ফসল ফলানো যায়, তারপরে 5 গুণ ফসল ফলালেন। উনি সেগুলো বিদেশ থেকে যন্ত্রপাতি এনে আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে, আধুনিক যন্ত্রপাতি কৃষকের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে, সার বিপণনের ব্যবস্থা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে উনি একটি কৃষি বিপ্লব করালেন এবং কৃষি ঋণের প্রবর্তন করলেন, কৃষি ঋণ চালু করলেন। জনগণ যাতে, কৃষক যাতে স্বল্প মূল্যে সেই কৃষি ঋণ পায় এবং যাতে সকল সেক্টর, সকল ব্যাংকগুলো যাতে সেই কৃষি ঋণ দেয় এবং জনগণ যাতে চাষ করতে পারে, সেগুলো উনি ব্যবস্থা করলেন। পরবর্তীতে উনি শিল্প বিপ্লব করালেন। সেখানে আপনারা জানেন যে সেই শিল্প বিপ্লবে সবচেয়ে বড় অবদান রাখা হয়েছে বস্ত্র শিল্পে। সেই বস্ত্র শিল্পে যখন উনি গার্মেন্টস সেক্টর চালু করলেন, প্রত্যেকটি ব্যাংক সেক্টরে ঘোষণা দিলেন সেই ব্যাংক সেক্টরের উদ্দেশ্য থাকবে যত বস্ত্র খাতে ব্যাপকভাবে ঋণ দেওয়া এবং সর্বোচ্চ ঋণ প্রদান করা। উনি সব জায়গায় সেই ব্যবস্থা চালু করলেন। সেই ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীদেরকে ডেকে এনে বস্ত্র খাতে একটি বিপ্লব করালেন এবং গার্মেন্টস সেক্টর চালু করার মাধ্যমে আজকে যে গার্মেন্টস সেক্টরের সর্বোচ্চ আয় আমরা পাচ্ছি, আজকে যে রেমিটেন্স আমরা পাচ্ছি, সেই রেমিটেন্সের ধারাবাহিকতাও উনি চালু করলেন। তখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা এবং ভৌগোলিক সীমারেখা
এদেশের জনশক্তিকে যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে সেই জনশক্তির মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে এবং বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিকভাবে উন্নয়নশীল একটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা যাবে। সেই জন্য উনি শ্রম বাজারে বাংলাদেশ বিশ্বের শ্রম বাজারে বাংলাদেশে শ্রম বিক্রি করে অর্থ উপার্জনের ব্যবস্থা করলেন। আমরা সেই থেকে বিদেশে যে আমাদের শ্রম দেওয়া হয় সেখান থেকে আমরা রেমিটেন্স পাই। সেই রেমিটেন্স আজকে রেমিটেন্সের উপর ভর করে এই বাংলাদেশ টিকে আছে। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান সেগুলো ভুলে যাওয়ার মতো নয়। আমরা আগামীতে যারা আছি সকলেই জানেন যে এই স্বৈর শাসক এই দেশটিকে যেভাবে লুণ্ঠন করে প্রত্যেকটি সেক্টরে সীমাহীন দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই ধ্বংসসূত্র থেকে আমরা যদি এদেশকে বাঁচাতে চাই তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক হতে হবে। আমরা প্রত্যাশা রাখি প্রত্যেকটি সৈনিক জিয়া সৈনিক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো যোগ্য দেশপ্রেমিক এবং আমরা জনগণের কাছে যাব, জনগণকে সেই শিক্ষা দেব, জনগণকে সেই বার্তা পৌঁছে দেব। বিএনপি জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা বিএনপি একটি জনবান্ধব দল এবং জনগণের ভোটের মাধ্যমে আমার রাষ্ট্র পরিচালনায় আসতে চায়। তখন আমরা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে 31 দফার মাধ্যমে আমরা খুবই পাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা পাবো জনগণের অধিকার, ভোটের অধিকার, সকল কিছু সেই ভোটের বিনিময়ে আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো অবশ্যই আমরা চেষ্টা করবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন ন্যায় নিষ্ঠাবান এবং বিএনপি কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে। সেই আশাবাদ ব্যক্ত করে আগামীতে একটি সুন্দর সংস্কারমূলক এবং জনবান্ধব রাষ্ট্র গড়ে উঠবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, জিন্দাবাদ। আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। গৌরপুরের এই মানুষমুক্ত জেলা যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি।